বিসমিল্লাহির রহমানির রহিম। 12 সায়েন্স এ এবং বি এর ছাত্রীরা সবাই তোমরা তাড়াতাড়ি জয়েন করো, যারা জয়েন করোনি। আর যারা জয়েন করেছো আমাদের ক্লাসরুমে তারা প্রেজেন্টটা দিয়ে দিবে ক্লাসের মাঝে। স্যার আমরা আবারও তোমাদেরকে আমি বলতেছি যে তোমরা ক্যামেরা অন করে ক্লাসটা করার চেষ্টা করবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কিছু বুঝতে না পারো, তাহলে প্রশ্ন করার সময় যেন ক্যামেরা অন থাকে। আর আমি ক্লাসের মাঝখানে তোমাদেরকে অ্যাটেন্ডেন্স জিজ্ঞেস করব, তোমরা যেন সাথে সাথে প্রেজেন্ট দাও। অনেক সময় দেখা যায় আমি কয়েকবার চিৎকার করার পরেও তোমাদের পাচ্ছি না। স্যার আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে অধ্যায় 10 সেখানে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই অধ্যায়টা পড়া শুরু করব। এই অধ্যায়টা পড়া শুরু করার আগে আমরা কিছু কাজ করব এবং প্রাথমিক আলোচনা আছে সেগুলো করে নিব। স্যার সবাই প্রেজেন্ট আসো। মালিহা সায়েন্স বি। জি স্যার প্রেজেন্ট আছি। আমাকে দেখা যাচ্ছে? জি স্যার ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং পারফেক্টলি অডিবল। আলহামদুলিল্লাহ। আন্তরা তুমি দেখতে পাচ্ছ আমাকে? জি স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে স্যার আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করে দেই। আমাদের ক্লাস শুরু করলে প্রথম আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই অধ্যায়টা যখন যাব, শোনো স্যার এই অধ্যায়টা শুরুতে কিছু কথাবার্তা বলতে হবে। সেই কথাবার্তাগুলো প্রাসঙ্গিক কথাবার্তা, যেগুলো আমাদের প্রয়োজন আছে। প্রয়োজনটা কিভাবে স্যার? প্রত্যেকটা বিজ্ঞানের আবিষ্কার এবং বিজ্ঞানীর অবদান এটা আমরা স্বীকার করা উচিত। এখন শুনো স্যার, যখন বিজ্ঞানীরা এই যে বিজ্ঞানের গবেষণা করে, এই গবেষণা করে একজন বিজ্ঞানী কিছু একটা আবিষ্কার করে, তার পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী কিছু একটা আবিষ্কার করে, অথবা প্রথমজন যে আবিষ্কারটা করেছে সেই আবিষ্কারটাকে আরো একটু উন্নত করে, আরো একটু গবেষণালব্ধ ফলাফল ব্যবহার করে আরো পরিমার্জিত এবং সুন্দর করে। এভাবে বিজ্ঞানটা আস্তে আস্তে উৎকর্ষের দিকে এবং অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। তো তোমরা যখন এখানে জানতে যাবা, আমাদের আজকের এই চ্যাপ্টারটার নাম হয়েছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। আমি প্রথমেই বলতেছি যে তুমি একটা চ্যাপ্টার পড়ার আগে সেই চ্যাপ্টারটাকে তুমি কি করবা, চ্যাপ্টারটাকে আগে নামটা ভালো মতো পড়ো। বলে না নামের মধ্যে গুণের পরিচয়, যদি সেটা করতে যাও তাহলে তুমি দেখো এই চ্যাপ্টারটার নামটাকে আমরা ইচ্ছে করলেই দেখো দুইটা ভাগ করে ফেলতে পারি, একটা সেমিকন্ডাক্টর একটা ইলেকট্রনিক্স। এখন এখান থেকে আবার আমরা একটা জিনিস আইডিয়া করতে পারি এরকম যে সেমিকন্ডাক্টর শব্দটা যেহেতু আগে আছে, তাহলে মনে হয় চ্যাপ্টারের শুরুটা সেমিকন্ডাক্টর দিয়ে হবে, অর্থাৎ সেমিকন্ডাক্টর সম্পর্কে বলা হয়েছে। আর তাহলে এটা যদি সত্যি হয় তাহলে ইলেকট্রনিক্স নিয়ে আমাদের পরবর্তী অংশে আলোচনা হবে। আচ্ছা স্যার আমি যে জিনিসটা বলি তোমাদের এখানে একটা জিনিস একটু সতর্ক থাকবো, অনেকে অতি উৎসাহিত হয়ে কথা বলতে যে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিসিটি, আমি কি বলছি, ইলেকট্রনিক্স আর হলো ইলেকট্রিসিটি, এই দুইটা কথার মধ্যে অনেকে গরমিল করে ফেলে। কেউ ইলেকট্রনিক্স কে ইলেকট্রিসিটি বলে আর কেউ ইলেকট্রিসিটি কে ইলেকট্রনিক্স বলে। এই দুইটা কথার মধ্যে অনেকে গরমিল করে ফেলে। এই গরমিলটা যেন তোমার না হয় সেই জায়গাটা একটু তুমি খেয়াল রাখবা। আসো সামনের দিকে আগাই। যেহেতু আমাদের সেমিকন্ডাক্টর দিয়ে আলোচনা করতে হবে, তাহলে সেমিকন্ডাক্টর জিনিসটা কি? স্যার যদি আমরা বাংলায় আলোচনা করি তাহলে আমরা সহজে বলবো সেমিকন্ডাক্টর হচ্ছে অর্ধ পরিবাহী। সেমিকন্ডাক্টরের বাংলা নাম কি স্যার? অর্ধ পরিবাহী। আরে আমি যদি অর্ধ পরিবাহী শব্দটা জানতে পারি তাহলে অর্ধ মানে তো হলো অর্ধেক, অর্ধেক মানে পরিপূর্ণ ভাবে না, পরিপূর্ণ না, এটা দিয়ে অর্ধ বোঝায়। তাহলে আরো একটা শব্দ এখানে আসলো, সেটা হলো পরিবাহী। তাহলে আমাকে কি করতে হবে? সেমিকন্ডাক্টর যদি আমি বুঝতে চাই তাহলে আমাকে পরিবাহী সম্পর্কে বুঝতে হবে। সবার কি কথাটা পরিষ্কার বুঝতে পারছো? আচ্ছা আমি যদি সেমিকন্ডাক্টরটা বুঝতে চাই তাহলে আমাকে আগে পরিবাহী সম্পর্কে জানতে হবে। এবার আমি আসি, আমি যদি পরিবাহী সম্পর্কে জানতে চাই তাহলে আমাকে কি বলতে হবে? পরিবাহী জিনিসটা কি? আমরা সবাই জানি পরিবাহী জিনিসটা হলো একটা পদার্থ। আর একটা পদার্থ যদি হয়ে থাকে সেই পদার্থের গঠন সম্পর্কে আমাদের জানতে হবে। আর যদি পদার্থের গঠনটা আমি জানতে চাই তাহলে তার একদম প্রাথমিক অবস্থা সেটা কি? পরমাণু। সেই পরমাণু সম্পর্কে আমাদের জানতে হবে। যদি আমি পরমাণু সম্পর্কে জানি ভালো করে এবং
পরিবাহী হওয়ার জন্য পরমাণুর কোন ক্যারেক্টারটা আমার দরকার সেটা সম্পর্কে ভালো জানি, তাহলেই তো আমি এই জিনিসটা পরিপূর্ণভাবে শিখতে পারবো। আচ্ছা, তাহলে আমার কথা এবং টার্গেট তুমি অলরেডি বুঝতে পারছো। স্যার আমি চেষ্টা করব যে এই অধ্যায়ের এই জায়গাটায় আমার যে জানা জ্ঞান আছে আমি এই জানা জ্ঞানটা বলার জন্য চেষ্টা করব। কারণ তুমি ভবিষ্যতে যখন তুমি ইন্টারমিডিয়েট পাশ করে তুমি ইউনিভার্সিটিতে যাবা, ইউনিভার্সিটিতে সায়েন্সে যদি থাকো তাহলে এই চ্যাপ্টারটা তোমার প্রতিটা মুহূর্তে প্রয়োজন হবে। এবং ব্যক্তি জীবন বলো, তোমার পারিবারিক জীবন বলো, তোমার যে কোনো লাইফ স্টাইলে এই চ্যাপ্টারের এই সেমিকন্ডাক্টরের অবদান এবং ইলেকট্রনিক্স এর অবদান থাকবে সবচেয়ে বেশি, যেটা তুমি সবচেয়ে বেশি ফিল করবা। এই জন্য এই চ্যাপ্টারটা আমাকে একটু, আমি চাচ্ছি যে তোমাকে একটু সময় নিয়ে এবং বেশি করে বুঝায় আমার যতটুকু জ্ঞান আছে সবটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। ওকে স্যার, আসো তাহলে আমরা পরমাণু সম্পর্কে জানলে পরমাণু থেকে সেইখানে আসতে পারবো পরিবাহী সম্পর্কে। আচ্ছা, এখন যদি সামনে আসি তাহলে পরমাণু সম্পর্কে আমরা সবাই জানি। পরমাণু সম্পর্কে আমরা কি জানি? পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক, ঠিক কিনা? তারপরে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসের বাহিরে বিভিন্ন খোলকে ইলেকট্রন থাকে। এবং একটা পরমাণুর ছবি আঁকতে গেলে আমরা কি করি? এরকম গোল করে পজিটিভ সাইন দেই, সেটা হলো আমার নিউক্লিয়াস, আর এখানে আমরা বলি ইলেকট্রন আছে। সবাই এটা কি ক্লিয়ার? এটা জানো যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ প্রোটন থাকে এবং খোলকের মধ্যে ইলেকট্রন থাকে, এটা তো সবাই জানো, তাই কি না? আচ্ছা, জি স্যার। 1005 রোল সানজিদা, আমি বলছি যে আমি কিন্তু একবারের বেশি ডাকবো না। আমি আজকে যদি কাউকে 2বার ডাকতে হয় তাহলে কিন্তু আমি সরাসরি তার ক্লাস টিচারে ফোন দিব। 1007 আতিয়া সাবরিনা, 1007। জি স্যার। হ্যাঁ স্যার, তুমি খেয়াল করো আমার এই পরমাণুর মধ্যে আমি যে ছবিটা আঁকছি, মাঝখানে নিউক্লিয়াস আর এই হলো খোলক। এই খোলকে যে ইলেকট্রন আছে, প্রথম খোলকে কয়টা ইলেকট্রন থাকে স্যার? আতিয়া, প্রথম খোলকে কয়টা ইলেকট্রন থাকে? স্যার দুইটা। দুইটা ইলেকট্রন থাকে। এখন কথা হইছে এই যে খোলকটা, এটার ইংরেজি নাম কি বলতে পারো? প্রাথমিক দুইটা ইলেকট্রন যে খোলকে থাকে তার ইংরেজি নাম কি? অরবিটাল। অরবিটাল। আতিয়া, আমি তোমার পারফরমেন্সে খুশি হতে পারলাম না। আচ্ছা, প্রথম খোলকে বা শক্তি স্তরের ইংরেজি নাম হচ্ছে অরবিটাল। এখন তুমি একটা জিনিস দেখো, তোমাদের কেউ কি কোয়ান্টাম নাম্বার পড়ছো? জি স্যার। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা পড়লে তুমি পলির পলির নীতি পড়ছো? পলির বর্জন নীতি? জি স্যার। ঠিক কিনা? আচ্ছা স্যার, তোমাদের কোয়ান্টাম নাম্বার সম্পর্কে কেউ কি বলতে পারবা কয়টা কোয়ান্টাম নাম্বার? চারটা। প্রথমটার নাম কি? প্রিন্সিপাল কোয়ান্টাম, প্রধান প্রিন্সিপাল, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। 3 নম্বর কি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর 4 নম্বর স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম। আচ্ছা স্যার, স্পিন কোয়ান্টাম নাম্বার প্রকাশ করা হইতো কি দ্বারা বলো তো? প্লাস মাইনাস হাফ। হাফ। কেউ কি বলতে পারবে এই প্লাস মাইনাস হাফ দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে আমাদের? স্যার একটা একভাবে ঘূর্ণনের দিক, একদিক দিয়ে ঘুরলে আরেকজন উল্টো বিপরীত দিক দিয়ে ঘুরবে। তাহলে আমার এইখানে এইটাকে আমি ধরি 1 নম্বর ইলেকট্রন আর এইটা হলো আমার 2 নম্বর ইলেকট্রন। যদি 1 নম্বর ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে 2 নম্বর ইলেকট্রন কি করবে? ঘড়ির বিপরীত দিকে ঘুরবে। এখন তুমি বলো তো, যদি এই একটা খোলকে দুইজন ঘুরে, একজন ঘড়ির কাঁটার বিপরীতে একজন ঘড়ির কাঁটার দিকে, আমি তো তাহলে একটা জিনিস দেখতেছি এই জায়গায় আইসা আমার দুইটা ইলেকট্রন মুখোমুখি সংঘর্ষ করতেছে। ঘটনা কি সত্যি? যদি একজন ঘড়ির কাঁটার অপোজিটে আর একজন ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে এই একটা খোলকে যদি দুইজন থাকে তাহলে তারা তো এক পর্যায়ে এসে সংঘর্ষ করবে। বলো এটা কি সম্ভব? এটা কি সম্ভব?
যদি স্যার পরমাণুর মধ্যে ইলেকট্রন দুইটা সংঘর্ষ করে তাহলে অবশ্যই আকর্ষণ করে একটা খোলকে দুইটা ইলেকট্রন থাকে, আমাদের এই কথাটা কি ঠিক আছে? বলো মালিয়া। স্যার নিজ অক্ষ বরাবর বিপরীত দিকে ঘুরে এলো। কোনোভাবে কোশ্চেনটা একটু আবার বলবেন আমাদের নির্দেশ। আমার কোশ্চেন হচ্ছে আমরা জানি পরমাণু, ঠিক আছে, প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে, আর দুইটা ইলেকট্রন যদি কোয়ান্টাম নাম্বার অনুযায়ী একজন ঘড়ির কাঁটার দিকে একজন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, তাহলে তো তারা পরস্পর সংঘর্ষ করার কথা, কিন্তু তারা করে না। তাহলে আমার কথা হলো দুইজন কি একই খোলকে আছে, একই শক্তি স্তরে আছে, না এর মধ্যে কোনো ভিতরে কোনো কথা রয়ে গেছে? বলো। স্যার উপশক্তি স্তর নামে পারে। উপশক্তি স্তর থাকতে পারে। এখন এই উপশক্তি স্তরটা স্যার, আমি তো আর কেমিস্ট্রি স্যারের মতো অত ভেঙে বলবো না, আমি আমার ভাষায় তোমাকে একটা সহজ জিনিস বোঝাই। এই যে অরবিটাল একটা শব্দ আছে, তোমরা কি জানো এটা সিঙ্গুলার শব্দ না প্লুরাল শব্দ? প্লুরাল। অরবিটালটা এটা প্লুরাল, আর এটা সিঙ্গুলার হয়েছে কি? অরবিট। অরবিট। তার মানে প্রতিটা ইলেকট্রন তার নিজ নিজ অরবিটে থাকে। মনে আছে পৃথিবীর চারদিকে যখন স্যাটেলাইট গুলো ঘুরে তখন বিজ্ঞানীরা কি বলে? প্রতিটা স্যাটেলাইট তার নিজস্ব অরবিটে ঘুরে, ওইখানে কিন্তু বলে না অরবিটাল, খেয়াল রাখো। তার মানে তুমি উচ্চারণের ক্ষেত্রে সতর্ক হবা। ওকে স্যার, এবার আসো সামনে। তাহলে একটা জিনিস বুঝে গেছো যে এ প্রথম ইলেকট্রন যে রাস্তায় ঘুরবে দ্বিতীয় ইলেকট্রন কোনোদিনই একই রাস্তায় ঘুরবে না, ঠিক কি না? যদিও তারা প্রথম শক্তি স্তরে আছে কিন্তু একই রাস্তায় ঘুরবে না। তার মানে একটা কথা আমি বুঝলাম যে প্রথম শক্তি স্তরে কয়টা রাস্তা আছে? দুইটা। কারণ ইলেকট্রন দুইটা। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এবার দেখো, তাহলে এই দুইটা যদি থাকে, আমি আরেকটা কথা তোমাকে বলি। ধরো আমার এই নিউক্লিয়াস, একটা ইলেকট্রন ঘুরলো এই পথে, একটা ইলেকট্রন ঘুরলো এই পথে। বলতো এখানে কি আমার প্রবাবিলিটি কি বলে যে এরা দুইজন এই যে এই জায়গাগুলোতে কি কখনো না কোনোদিন সংঘর্ষ করতে পারে না? জি স্যার। এই পয়েন্টগুলোতে কোনো না কোনোদিন তো সংঘর্ষ করতে পারে, ঠিক কি না? তার মানে কি তারা তাদের গতিপথ একজনেরটা আরেকজনের কি ক্রস করবে কোনোদিন? না স্যার। তাদের গতিপথ কোনোদিনই একজন আরেকজনকে ক্রস করবে না। যদি ক্রস করে তাহলে তো এই ঘটনাটা ঘটতেছে স্যার, খেয়াল করছো বিষয়টা? জি স্যার। তাহলে স্যার বলো তো তাদের গতিপথ কেমন থাকলে এই ঘটনাটা ঘটবে না, মানে এই সংঘর্ষে কোনো প্রবাবিলিটি আসবে না? তখন তোমার এই জিনিসটা একদম সহজে চিন্তা করো। এই যে দেখো, তুমি যদি চিন্তা করো নিউক্লিয়াস, প্রথম ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন, এইভাবে কি চিন্তা করতে পারো তুমি? দেখো তো। জি স্যার। জি স্যার। একদম কি সুন্দর একটা চিন্তা নয়? দেখছো যে তারা দুজনই ঘুরবে কিন্তু তারা একটা খোলকের থেকে আরেকটা খোলকের ব্যাসার্ধ কি হবে স্যার? বেশি হবে। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, যখন এই ঘটনাটা ঘটবে তাহলে এখানে আর আমার কি সংঘর্ষ করার কোনো অপশনই রইল না। আর এরা যদি একটু দূরত্ব বজায় রাখে তাহলে পাশ থেকে তাদের মধ্যে স্পর্শ বা ঘর্ষণ হওয়ার কোনো চান্স আছে? না স্যার। নাই। আচ্ছা এখন একটা জিনিস বলো যে এই যে অরবিটটা আছে, এই যে আমার প্রথম অরবিট, এই অরবিটে এই ইলেকট্রনটা কেন আছে? আমার প্রথম অরবিটে মানে এই অরবিটে আমার এই ইলেকট্রনটা কেন আছে? একদম সহজ উত্তর, যে এই অরবিটে থাকার জন্য ইলেকট্রনের যে এনার্জি বা শক্তির প্রয়োজন, এই ইলেকট্রনটি সেই পরিমাণ এনার্জি গেইন করছে।
বুঝতে পারছো? জি স্যার। এই ইলেকট্রনটা এখানে থাকার জন্য যে পরিমাণ শক্তি দরকার, অর্থাৎ সে এই ব্যাসার্ধ নিয়ে ঘোরার জন্য তার যে পরিমাণ স্ট্রেন দরকার, সে সেই পরিমাণ স্ট্রেন অর্জন করছে, সো এখানে আছে। তার মানে ইলেকট্রন গুলা কোন শক্তি স্তরে অবস্থান করবে এটা ডিপেন্ড করতেছে তার এনার্জির উপরে। আচ্ছা, এখন তুমি খেয়াল করো নিউক্লিয়াস থেকে এই খোলকের যে দূরত্ব, নিউক্লিয়াস থেকে এই খোলকের দূরত্ব মানে এই অরবিটের দুইটা কি সমান? না স্যার। সমান না। তাহলে এইটা কি নিচু শক্তি আর এটা উচ্চ শক্তি? জি স্যার। কারণ এইটার তো কাছে আছে, এটা এনার্জি কম লাগে, এটা দূরে আছে তার বেশি লাগবে। আচ্ছা, তাহলে দেখো এই যে শক্তি, তাহলে এই যে এরিয়াটা স্যার, এই যে এরিয়াটা দেখতেছো, এই এরিয়াটা অ্যাকচুয়ালি কি করে? একটা শক্তির তফাৎকে ইন্ডিকেট করে বা এনার্জির গ্যাপকে ইন্ডিকেট করে। এই যে এলাকাটা, এই যে এইখানে যেমন ধরো এইখানে আছে, এইখানে থাকতে একটা শক্তি আর এইখানে থাকতে আরেকটা শক্তি, তাহলে এর মাঝখানে গ্যাপটা কি প্রকাশ করবে? শক্তির তফাৎটাই তো প্রকাশ করবে। জি স্যার। তাহলে এই যে শক্তির তফাৎ মানে এই জিনিস জায়গাটা পুরো হলো শক্তি, তাই না? এনার্জিকে ইন্ডিকেট করে এলাকা। আর এটা দেখতে কিসের মতো বলো তো? যেমন তুমি এই নিউক্লিয়াসের কথা ভুলে যাও, দেখো তো তোমার চুল বাঁধার ব্যান্ডের মতো দেখতে কিনা? জি স্যার। চুল বাঁধার ব্যান্ডের মতো কিনা? তাহলে এটা দেখতে কিসের মতো? ব্যান্ড, ঠিক কিনা? মালিয়া ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর এটা কিসে কি কি ইন্ডিকেট করে? শক্তি। শক্তির ইংরেজি নাম কি? এনার্জি ব্যান্ড। মানে এটা বুঝতে পারছো স্যার, এনার্জি ব্যান্ডে শক্তি স্তর কিভাবে আসলো? স্যার বুঝতে পেরেছি। জীবনে আর কোনোদিন আশা করি ভুলবো না। জি স্যার বুঝতে পারছি। জি স্যার। তাহলে এনার্জি ব্যান্ড জিনিসটা বুঝে ফেললা, তুমি শক্তি গ্যাপও বুঝে ফেললা, এটাও বুঝে ফেললা। ওকে, আচ্ছা, এবার পরমাণু সম্পর্কে আরেকটু আলোচনা করি। তোমার বুঝে ফেলবো স্যার? কারো কোনো প্রশ্ন আছে আমাকে? স্যার তাহলে এটার মূল কথা কি? বুঝলাম না তো এটা। স্যার এই এনার্জি ব্যান্ডের মূল কথাটা কি? স্যার এনার্জি ব্যান্ডের মূল কথা হলো তোমার পরমাণু নিউক্লিয়াসের বাহিরে বিভিন্ন জায়গায় ইলেকট্রন গুলো অবস্থান করে। পরমাণু নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রনটা যে অঞ্চলে অবস্থান করে সেই অঞ্চলের নাম হচ্ছে এনার্জি ব্যান্ড বা শক্তি স্তর। কথা পরিষ্কার শুনতে পাইছো তুমি? জি স্যার। আচ্ছা, এখন আসো এই এনার্জি ব্যান্ড নামটা কিভাবে আসলো সেটা আমি তোমাকে দেখাই দিলাম। বুঝাইতে পারছি? জি স্যার। একটা একটা স্তরে ইলেকট্রন গুলো কিভাবে অবস্থান করবে সেটা সম্পর্কে আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারছি। 1080 খেয়াল করো মাইশা, জি স্যার। ইলেকট্রনটা কিভাবে অবস্থান করবে মানে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে, কিন্তু এইটা বলে তো শেষ হয় না। ইলেকট্রনটা নিউক্লিয়াসের বাইরে কিভাবে অবস্থান করবে তার সম্পর্কেও একটা আইডিয়া হলো। জি স্যার। আচ্ছা, এখন শোনো স্যার, তাহলে এইটুকু বুঝতে পারছো? তাহলে দেখা যাচ্ছে আমি কি বুঝাতে চাচ্ছি সবই তুমি বুঝে গেছো। ওকে স্যার, এবার আসো সামনের দিকে আগাই। স্যার আমি তো পুঁথিগত ভাষায় শক্তি স্তর কাকে বলে সেটা বলে দিলেই পারি, কিন্তু স্যার শক্তি স্তরটা কি বুঝতে হবে না আমাকে? যেমন স্যার এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি শক্তি স্তরের সংজ্ঞাটা লিখে নাও। তুমি কি শক্তি স্তরের সংজ্ঞা জানো? দেখো, শক্তি স্তর, ওকে লেখো, প্রতিটি কক্ষপথের সাথে একটি শক্তি সংশ্লিষ্ট থাকে। স্যার একটা পরমাণুর প্রতিটি কক্ষপথের সাথে কিন্তু একটি শক্তি কি হ্যাঁ সংশ্লিষ্ট থাকবে, ওকে, বা যুক্ত থাকবে। বুঝতে পারছো? এখন এইটাকে ভিত্তি করেই আমরা একটা শক্তি স্তরে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। ওকে স্যার, আসল সংজ্ঞাটা দেই আমরা। লেখো,
পরমাণুতে ইলেকট্রন যে কক্ষপথে থাকে সেই কক্ষপথের শক্তি ধারণ করে। ইলেকট্রনের কক্ষপথগুলো, ঠিক আছে, শক্তি কতগুলো সুনির্দিষ্ট শক্তি স্তর হিসেবে প্রকাশ করা হয়। এই স্তরগুলোকেই ইলেকট্রনের শক্তি স্তর বলে। তাহলে শক্তি স্তরটা আমরা সহজভাবে ব্যাখ্যা করতে গেলে আমরা বলতে পারি যে পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে, পরমাণু নিউক্লিয়াসের বাহিরে, লিখছ, ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে, স্যার দেখা যাচ্ছে, লেখা বোঝা যাচ্ছে স্যার? জি স্যার দেখা যাচ্ছে। থাকে। পরমাণু নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে থাকে এবং সেই কক্ষপথে, ঠিক আছে, শক্তি ধারণ করে। লিখতে পারছো স্যার? ইলেকট্রন লেখো, ইলেকট্রনের কক্ষপথ গুলোর শক্তিকে লেখছ কতগুলো সুনির্দিষ্ট শক্তি স্তর হিসেবে প্রকাশ করা হয়। এই স্তরগুলোকে ইলেকট্রনের শক্তি স্তর বলে। পারছো? তাহলে শক্তি স্তর সম্পর্কে, ঠিক আছে, তোমার একটা ধারণা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা স্যার, আমি উপর দিয়ে একটু বোর্ডটা মুছি। আচ্ছা স্যার, আমি একটা কথা বলি, আমি যে শক্তি স্তরটা তোমাকে বললাম, আমি কি শক্তি স্তরকে এভাবে বলতে পারি না, কোন কঠিন পদার্থের কেলাসে বিভিন্ন পরমাণুতে একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির যে সীমা বা পাল্লা মধ্যে অবস্থান করে তাকে শক্তি ব্যান্ড বলে। আমি একটু সঙ্গে আরেকটা লিখে দিই, কোন কঠিন পদার্থের কেলাসে বিভিন্ন পরমাণুতে বিভিন্ন পরমাণুতে একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রন গুলো শক্তি যে সীমা বা পাল্লার মধ্যে অবস্থান করে বা
পাল্লার মধ্যে অবস্থান করে তাকে শক্তি স্তর বলে। দেখো তো স্যার এটা লেখা যায় কিনা? জি স্যার। বুঝা যায় আমি যেটা ভাব বুঝাতে চাচ্ছি সেটা? জি স্যার। আমি যেটা চাচ্ছিলাম সেটা আমি বুঝাইতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নাই। এবার আসো স্যার তুলে নিছো এটা? স্যার কঠিন পদার্থের কেলাস বলতে কি বোঝাচ্ছে? কেলাস স্যার কেলাস হলো, ঠিক আছে, এটা তুমি কেমিস্ট্রিতে পড়ছো, পদার্থের যে কোনো পদার্থের কেলাস থাকে, বুঝতে পারছো? যেমন তুমি লবণের দানা আছে না স্যার, লবণ, এটা হাতে ধরলে দানা দানা লাগে না, এটা একটা কেলাস। জি স্যার। বুঝতে জি পারছি? স্যার, বুঝতে পেরেছি। লবণের দানা যে সোডিয়াম ক্লোরাইড, এটার মধ্যে সোডিয়ামও আছে ক্লোরিনও আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার, পেরেছি। ওই কেলাসের ভিতরে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর মধ্যে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন যে শক্তি স্তরে থাকে, আমি সেখানে একদম পুঙ্খানুপুঙ্খ বলার বা বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, সামনে আসো। এখন আমরা একটু আগে দেখছি কিন্তু যে ইলেকট্রন গুলো কিভাবে থাকে। আচ্ছা স্যার, তোমরা কি জানো প্রথম খোলকে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। স্যার দ্বিতীয় খোলকে কয়টা থাকে? 8টা। ঠিক কিনা? যদি দ্বিতীয় খোলকে 8টা ইলেকট্রন থাকে তাহলে দেখো আমার সাথে খেয়াল করো, এটা যদি হয় আমার নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস, এটা হলো স্যার ধরো আমার প্রথম খোলক, প্রথম শক্তি স্তর। তাহলে এই শুরু হবে কি 1 2 3 4 5 6 7 8। এই আমার দ্বিতীয় শক্তি স্তর। মালিহা, জি স্যার। দেখো তো আমার ওই যে আগের বোঝানোর সাথে এটা মিল পাও কিনা? বলছি না যে শক্তি স্তরের এই যে অরবিট গুলা পরপর থাকবে, তাই না? জি স্যার। আগে এরকম দেখাচ্ছিলাম না যে প্রথম একটা আর হলো দ্বিতীয়টা, তাহলে এই দুইজন মিলে হচ্ছে প্রথম শক্তি স্তর। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কয়জন থাকবে স্যার? 8টা থাকবে না? দাও স্যার 8 জন থাকবে। আচ্ছা, একটা কথা খেয়াল করে, তাহলে 8টা ইলেকট্রন কিভাবে থাকবে? এইভাবে, মানে এক এক খোলকে এক একটা ইলেকট্রন থাকবে, তাই না স্যার? মালিয়া বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, অন্যরা? জি স্যার, বুঝতে পেরেছি। প্রশ্ন আছে 1326 প্রেজেন্ট আছে? জি স্যার, আসি প্রেজেন্ট। তুমি কি বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, নিউক্লিয়াস থেকে আমার এই ইলেকট্রনটার যে দূরত্ব, নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের দূরত্ব কি সমান? না স্যার। না স্যার। আচ্ছা, ধরো তুমি আমাকে বললা যে স্যার আপনার কাছে 8টা ইলেকট্রন আছে, একটা আমাকে দেন, বলো তো আমি কোন ইলেকট্রনটা তোমাকে দিব? শেষ ইলেকট্রনটা। স্যার সবথেকে দূরে যেটা আছে সেটা। স্যার লাস্টেরটা। যে ইলেকট্রনটা আছে তুমি বলবা যে স্যার আপনি যদি ইলেকট্রন দিতে চান তাহলে এই ইলেকট্রনটা আমাকে দিয়ে দিতে পারেন, ঠিক কি না? এটার যুক্তি কারণ কি? আমি যদি এটাকে দিতে চাই, আমি যদি তাকে দিতে চাই, তাহলে এই তিনজনকে সরায়া তাকে বের করতে হবে, ঠিক কি না স্যার? জি আমি স্যার। যদি জি স্যার। সরাতে চাই তাহলে তিনজনকে আগে বের করতে হবে, তারপরে এটাকে বের করতে হবে, কারণ এর আগে উপায় নাই, কারণ কিন্তু সিরিয়াল ধরে ধরে সাজানো। দ্যাটস ওয়াই আমরা বুঝতে পারতাছি যখন যখন একটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে বা ইলেকট্রন আদান প্রদান করে তখন সবচেয়ে প্রায়োরিটি পায় কে? সবচেয়ে বাহিরে থাকে যে ইলেকট্রনটা। একদম ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। বন্ধন গঠন করার সময়
বন্ধন গঠন করার সময় বা ব্যান্ড মানে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যখন যুক্ত হয় তখন যে ইলেকট্রন কি করে আদান প্রদান ঘটে, আর পরমাণুর বাহিরের খোলক থেকে ইলেকট্রন আদান প্রদান করার সময় যে ইলেকট্রনটা ছেড়ে দেয় বা যে ইলেকট্রনটা গ্রহণ করে তাকে কি বলে? তার বন্ধন গঠনের জন্য বা খোলক পূর্ণ করার জন্য যে ইলেকট্রনটা ছেড়ে দেয় বা যে ইলেকট্রনটা গ্রহণ করে তাকে আমরা কি বলি? আয়ন। যোজ্যতা। তাকে কি বলে? যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক কি না? কি মনিকা 1006? মনিকা, একটা পরমাণু যতগুলো ইলেকট্রন ছাড়তে পারে বা যতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে সেই সংখ্যাটাকে কি বলে? যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা বলে না? তো এই যে পরমাণুটা যার খোলকে 8টা আছে তার সব শেষে বাহিরের খোলক থেকে কি ইলেকট্রন সে দিতে পারে বা বাহিরের খোলকে ইলেকট্রন নিতে পারে। দ্যাট মিন্স এই সবচেয়ে বাহিরে থাকা ইলেকট্রনটাকে কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন। বুঝাতে পারছি? বুঝতে পারছো স্যার? যোজ্যতা ইলেকট্রন কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে সবচেয়ে বাহিরের এই যোজ্যতা ইলেকট্রন যে শক্তি স্তরে অবস্থান করবে সেই শক্তি স্তরের কি নাম দেওয়া যায় স্যার বলো তো? যোজ্যতা স্তর বা ভ্যালেন্স ব্যান্ড বলা যায় না? জি স্যার। বুঝতে পারছো? নাম আমার মুখস্থ করার কোনো দরকার নাই, বুঝতে পারছো? জাস্ট এখান থেকে বেরিয়ে আসে। তাহলে লেখো, পরমাণু সবচেয়ে বাহিরের কক্ষপথে অবস্থিত। পরমাণুর সবচেয়ে বাহিরের কক্ষপথে অবস্থিত। লিখছো? ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। পরমাণুর সবচেয়ে বাহিরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। বুঝছো? যোজন ইলেকট্রন গুলোর শক্তির পাল্লা, যোজন ইলেকট্রন গুলোর শক্তির পাল্লা বা লিখছো ব্যান্ডকে যোজন ব্যান্ড বলে। লিখতে পারছো? মালিহা পারছো? কি সহজে পরমাণুর সবচেয়ে বাহিরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। যোজন ইলেকট্রন গুলোর শক্তির পাল্লা বা ব্যান্ডকে যোজন ব্যান্ড বলে। তাহলে আমরা যোজন ইলেকট্রন পেয়ে গেলাম। বুঝতে পারছি? আচ্ছা, এখন তোমাদের আরেকটা সহজ কথা আসি। তুলতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা স্যার, তোমরা কি কখনো পড়ছো যে সকল পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে তাদেরকে পরিবাহী বলে, এবং পরিবাহী হলো ধাতব পদার্থ, অর্থাৎ ধাতব পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে। এই ধরনের কিছু কি কখনো পড়ছো তোমরা কোথাও? আচ্ছা, এখন স্যার আমি তোমার একটা কোশ্চেন করি, তুমি আমাকে বলো যে মুক্ত ইলেকট্রন কি সম্ভব? স্যার মুক্ত ইলেকট্রন মানে ফ্রি ইলেকট্রন কি সম্ভব? স্যার যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তারাই তো মুক্ত ইলেকট্রন না? তো মানে বিক্রিয়ায় অংশগ্রহণ না করে স্যার, যে মুক্ত জোড় বন্ধন জোড়ে যখন করছিলাম ইলেকট্রন, ওগুলি বাদ দাও, তুমি আমারে বলো। যেমন আমার এখানে একটা কলম আছে, এই কলমের সাথে অনেক ইলেকট্রন আছে, তাই না? এখান থেকে একটা ইলেকট্রন মুক্ত করতে পারবা?
না স্যার, সম্ভব না। এটা সম্ভব? সম্ভব। না স্যার। ইলেকট্রন মুক্ত হলে ওই কণাটা কি আয়নে পরিণত হচ্ছে না? জি স্যার। জি স্যার। আয়নের কি স্বাধীন অস্তিত্ব আছে? না স্যার। ইলেকট্রনটা মুক্ত হতে পারে না। মুক্ত ইলেকট্রন আমার হিসাবে মুক্ত ইলেকট্রন নাই, সেটা হলো যে সে আচরণ করে মুক্ত ইলেকট্রনের মতো। এই কথাটা আমি মানতে রাজি আছি যে আচরণ করে। যেমন স্যার এখানে আসো, আমার এখানে যে 8টা ইলেকট্রন আছে, তুমি খেয়াল করো, এই ইলেকট্রনটা, এই ইলেকট্রন আর এই যে সবচেয়ে বাহিরের ইলেকট্রন, এই দুজনের মধ্যে কি একটা আচরণগত তফাৎ আছে না? এই ইলেকট্রন চাইলেই কি বের হইতে পারে? চাইলেই কি খোলক থেকে বের হয়ে যেতে পারবে? পারবে না। কিন্তু এই ইলেকট্রনটা দেখো, তার এই পাশে অন্য কোনো ইলেকট্রন আছে? না স্যার। তাহলে দেখো, এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের যত কাছে, এই ইলেকট্রনটা অনেক দূরে, ঠিক কি না? জি স্যার। এই ইলেকট্রনটার আর তার আচরণ কি সমান হবে? মোটেও হবে না। এই ইলেকট্রনটা চাইলে এদিকে যেতে পারে না, কারণ আরেকটা ইলেকট্রন তাকে কি করে? বিকর্ষণ করে না? বিকর্ষণ করে স্যার। জি স্যার। তাহলে সে চাইলেই কি এদিকে যেতে পারে? কিন্তু এই ইলেকট্রনটার ক্ষেত্রে দেখো, সে তাকে এইদিকে বিকর্ষণ করে, কিন্তু এই দিক থেকে কেউ কি বিকর্ষণ করতেছে? না স্যার। তাহলে হিসাবে বলা যায় যে তার আচরণটা কি হইতে পারে? তার এই আচরণটা প্রকাশ করতে পারে না। সবচেয়ে বাইরের ইলেকট্রনটা জি স্যার। আর এভারেজে থাকার কথা ছিল এই খোলকে, কিন্তু সে কি করলো? তার এই পাশ থেকে তো কোনো বাধা নাই, সে এরকম লাফালাফি করতে পারে না? এমন করে যখন সে লাফালাফি করলো, তাহলে তো সে তার এই স্তর থেকে বের হয়ে গেল না স্যার? জি স্যার। তার এই আচরণ দেখে কি মনে হইতেছে যে সে স্বাধীন? ইচ্ছে হলো বাইরে হলো, ইচ্ছে হলো ঢুকলো। তাহলে পরমাণুর এই বাহিরের, সবচেয়ে বাহিরের স্তরে, মানে খোলকের সবচেয়ে বাহিরের যে লেয়ারটা আছে বা অরবিট আছে, সেই অরবিটে যে ইলেকট্রনটা থাকে, এই ইলেকট্রনটা মুক্ত ইলেকট্রনের মতো আচরণ করে। ঠিক কি না? জি স্যার। জি স্যার। আর এই ইলেকট্রনটা কোন ইলেকট্রন হওয়া স্বাভাবিক? এটা হলো সেই যোজন ইলেকট্রন। তার মানে তুমি যে এতদিন বলতা যে স্যার মুক্ত ইলেকট্রন থাকলেই ধাতব বা পরিবহন হয়, এখন তাহলে বুঝছো এই মুক্ত ইলেকট্রনটা অ্যাকচুয়ালি হচ্ছে পরমাণুর সবচেয়ে বাহিরের খোলকে থাকা যোজ্যতা ইলেকট্রন। মনে থাকবে? লেখো, পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন, পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন, লিখছ? তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বলে, তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বলে, লিখছ? এদেরকে পরিবহন ইলেকট্রন বলে। ওকে স্যার। পরিবহন ইলেকট্রন গুলোর শক্তির পাল্লা বা ব্যান্ডকে পরিবহন ইলেকট্রন গুলোর শক্তির পাল্লা বা ব্যান্ডকে পরিবহন ব্যান্ড। স্যার বুঝতে পারছো? কোনো অবজেকশন আছে? কোনো প্রশ্ন আছে? না স্যার।
না স্যার। না স্যার। স্যার আমি তোমাকে যোগ্যতা স্তর এবং পরিবহন স্তর দুইটাই স্তর কাকে বলে বোঝানোর চেষ্টা করছি, এবং আমি আমার বুঝে জাস্ট এইভাবে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। আশা করি মুক্ত ইলেকট্রন, যোগ্যতা স্তর, পরিবহন স্তর সম্পর্কে আর তোমার কোনো কনফিউশনই নাই, ঠিক কি না? জি স্যার। ইভেন কি স্যার আমি কোনো মুখস্থ বিদ্যা ব্যবহার করি নাই, আমি আমার পূর্বে জানা জ্ঞান ব্যবহার করি, আমি কিন্তু এখান থেকে আমার ডেফিনেশনও তুলে নিয়ে আসছি, ঠিক কিনা স্যার? এখানে কোনো পুঁথিগত বা মুখস্থ বিদ্যা নাই। তাহলে স্যার আজকে আমাদের অনেক সময় চলে গেছে, বুঝতে পারছো? আমার আজকে ক্লাসটা শেষ করে দিতে হবে। জি ওকে স্যার। স্যার? এরপর আমাদের ফিজিক্স প্র্যাকটিক্যাল আছে স্যার। জি স্যার। তাহলে আমি বের হয়ে যাই, তোমরা আমার ক্লাসরুমে মনে হয় এনামুল সাহেব আবার জয়েন করবে, ঠিক আছে? তা আমরা বের হয়ে যাই আগে, হ্যাঁ এই ক্লাস থেকে বের হয়ে যাই, এনামুল সাহেব আবার তোমাদেরকে লিংক দিবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম।